প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই শান্ত হন, শান্ত হন সবাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের প্রাণ প্রিয় মাননীয় চেয়ারম্যান তার সুষ্ঠু বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা শান্ত হন। কালকে রাতে ইউনিয়ন পরিষদ থেকে রিলিফের চাল কে চুরি করছে সেটা আমরা জানতে পারছি। তাই নাকি ম্যাডাম? তাইলে আর দেরি করতেছেন কেন? ওই চোরের বাচ্চা চোরের নাম তাড়াতাড়ি বলেন। এলাকাবাসী বলতেছে আপনি নাকি সেই চাল চুরি করছেন। ওই চোরের কারণে ম্যাডাম আপনার বদনাম হইতেছে। ম্যাডাম একটা বার শুধু নামটা বলেন, ওই চোররে আমি নিজের হাতে শাস্তি দিব। চোর হচ্ছে শান্ত চৌকিদার। কি? চৌকিদারের বাচ্চা চৌকিদার? তরে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের রিলিফের মাল পাহারা দেওয়ার জন্য, তুই রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেলি। ঘরের শত্রু বিভীষণ, তোরে তো বাঁচান যাবো না, তোর মেরে ফেলাম। শান্ত হন। শুধু চৌকিদার শান্ত এটার সঙ্গে জড়িত ছিল না, শান্তর সঙ্গে আরেকজন চোর ছিল, সে হইতেছে সবচেয়ে বড় ক্রিমিনাল। কি বলেন ম্যাডাম? মনে হচ্ছে এটা একটা চক্র। আরেকজন কে? শুধু তার নামটা বলেন ম্যাডাম। 2 নম্বর ওয়ার্ডের মেম্বার বশির হাওলাদার। কি বলেন ম্যাডাম? 2 নম্বর ওয়ার্ডের মেম্বার তো আমি, বশির হাওলাদার। হ্যাঁ, আপনি তো আরেকটা চোর। কালকে রাতে চৌকিদার শান্তর সঙ্গে আপনি রিলিফের চাল চুরি করছেন। অসম্ভব ম্যাডাম, এটা হইতেই পারে না। চালের কলঙ্ক থাকতে পারে, কিন্তু এই বশির মেম্বারের কোনো কলঙ্ক থাকতে পারে না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হইতেছে। তাছাড়া এলাকাবাসী সবাই জানে এই বশির মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বুঝতে পারছি এটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র। ম্যাডাম, আপনি খোঁজ নিলে জানতে পারবেন আমার বাপ দাদার 14 গোষ্ঠী চোর ধরে পিটায়, চুরি করে না। চুপ করেন। আপনি যে রিলিফের চাল চুরি করছেন সেইটার প্রমাণ আমার কাছে আছে। কি বলেন ম্যাডাম? কি প্রমাণ? বশির সাহেব, আমি ক্ষমতায় আসার পর থেকে জানতে পারছি এই ইউনিয়ন পরিষদের রিলিফের চালের গুদাম থেকে সব সময় চাল চুরি হয়। এর জন্য আপনাদের কাউকে না জানায় আমি গুদাম ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দিছিলাম। আর সেই সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে আপনি আর চৌকিদার শান্ত মিলে রিলিফের চাল চুরি করছেন। মরিয়ম, সিসিটিভি ফুটেজ দেখাও। জি ম্যাডাম। এই যে বসেছেন। দেখি দেখি দেখি। কি বশির সাহেব, আপনার কি আর কিছু বলার আছে? অবশ্যই বলার আছে ম্যাডাম। আমি এখনো বলবো এইটা আমার বিরুদ্ধে বিরোধী দলের একটা ষড়যন্ত্র। আমার মনে হইতেছে কি আমার চেহারার মুখোশ পইরা কালকে রাত থেকে একজন চুরি করছে আমাকে ফাঁসানোর জন্য। এই চুপ করেন। আমি ভালো মতো জুম করে ভিডিওটা দেখছি, সেইখানে আমি দেখতে পারছি কেউ আপনার মুখোশ পরে নাই, সেটা আপনি। তাছাড়া আপনি রিলিফের চাল চুরি করে সেই চাল মন্টু মিয়ার কাছে বিক্রি করছেন। কি মন্টু মিয়া, আপনার কাছে সে চাল বিক্রি করছে না? জি ম্যাডাম, কালকে রিলিফের চাউল আমি বসির মেম্বারের কাছ থেকে কিনছি। শুধু কালকে না, আরো অনেকবার সে রিলিফের চাউল আমার দোকানে নিয়ে আসে বিক্রি করছে। চোরের মায়ের বড় গলা শুনছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যেই জনগণ আপনারে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে তাদের হকের জিনিস আপনি রিলিফের মাল বিক্রি করে দিয়া নিজে টাকা খাইতেছেন। হ্যাঁ, কি আপনার কি একটু লজ্জা করে না? ম্যাডাম, আমার একটা রোগ আছে, ঘুমের মধ্যে হাঁটি, ঘুমের মধ্যে চুরি করি। আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলাইছি ম্যাডাম। আমি নিজে জেনে বুঝে করি নাই ম্যাডাম। আমি খুব তাড়াতাড়ি ঢাকায় গিয়ে এই রোগের চিকিৎসা করাবো, আমার মাফ করে দেন ম্যাডাম। এই সব হইতেছে আপনার মিথ্যা বানোয়াট কথাবার্তা। আপনি এই পর্যন্ত যেই পরিমাণ চাল আপনি চুরি করছেন তার দ্বিগুণ টাকা আপনি ইউনিয়ন পরিষদে জমা দিবেন, সেই টাকা দিয়ে আমি জনগণের চাল কিনে দিব। জি ম্যাডাম, আমি সব টাকা দিয়ে দিব। আর এখন এই জনগণের সামনে কান ধরে মাফ চাবেন এবং বলবেন আপনি জীবনে রিলিফের চাল চুরি করবেন না। কি বলতেছেন ম্যাডাম? জনগণের সামনে কান ধরলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আপনারা যা বলছি তা এক্ষুনি করেন, নাইলে আপনার সদস্যপদ বাতিল করা হবে। আর জুতার মালা গলায় দিয়ে এই পুরা গ্রাম আপনারে ঘোরানো হবে। না না ম্যাডাম, আমি কান ধরে মাপ চাইতেছি। প্রাণ প্রিয় গ্রামবাসী,
আমি লোভে পড়ে একটা ভুল করছি। আমি জীবনে আর কোনোদিন রিলিফের চাল চুরি করব না। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ, এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি পাগলামি। সকালে শিকার হয়ে সন্ধ্যায় শিকারি, একটু একটু করে হচ্ছে সবকিছুর বাড়াবাড়ি। জীবনের কি কন্ডিশন। এর কোনো রান্না হয়েছে? তরকারির মধ্যে কোনো স্বাদ গন্ধ নাই, আমার পুরো বমি চলে আসছে। এই বাপের বাড়িতে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? রান্না বান্না শেষ নাই? সারাদিন আমি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার, এমপিদের সাথে মিটিং করে আসছি। আমার কত খিদা লাগছে, আমি খাইতে পারতেছি না। এই তুমি এইভাবে কথা কথা আমার গায়ে হাত তুলবা না। ঠিক মতো রানতে পারছ না, গায়ে হাত তুলুম না কি করুম? আদর করুম, মাথায় তুলে নাচুম। তুমি যতটা কইতেছো রান্না কিন্তু ততটাও খারাপ হয় নাই। এই কিসের তুমি? আমি তোর স্বামী, আমার আপনি করে বলবি, সম্মান দিয়ে কথা বলবি। আমি তোমারে তুমি কইরাই কমু, তুমি আমার স্বামী না? আর রান্না করার সময় তো আমি লবণ চাইখা দেখলাম, কই সবকিছু তো ঠিকই আছিল। আবার মুখে মুখে কথা কয়। এই তোর জিব্বা আর আমার জিব্বা কি এক? তোর জিব্বায় তোর রান্না মজা লাগতে পারে, কিন্তু তোর রান্না তো আমার জিব্বায় মজা লাগতেছে না। যা সব কিছু নতুন করে রান্না করে নিয়ে আবি, যা যা। কি কও, আবার সব নতুন করে রান্না করুম? তাইলে 3-4 ঘন্টা সময় লাগবো। সময় দাও, আমি রান্না আনছি। না না না, এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমার অনেক খিদা লাগছে। যা রান্না করছো তাই খাই, দে খাওয়াই দে। আমি তোমারে খাওয়াই দিমু কেন? তুমি নিজের হাতে খাইতে পারো না? আমি নিজের হাত দিয়ে খাইলে তোর বিয়ে করছি কেন? সুখে যে সাজায় রাখার জন্য। যেহেতু আমি তোর স্বামী, তুই আমার জন্য রান্না করবি, আবার আমারে খাওয়াইও দিবি। দে আমারে খাওয়াই দে, আমার নিজের হাত দিয়ে খাইতে কষ্ট হইতেছে। তোমার তো চাবাইতেও কষ্ট হইব। এক কাজ করি, আমি চাবাই চাবাই দেই, তুমি খালি গিলো পাখির মতো। তাহলে তো খুবই ভালো হইতো, কিন্তু তোর মুখের খাওয়া আমি খাবো না, শুধু খাওয়াই দে। তাড়াতাড়ি কর। মা খাইতে সময় লাগবো না? ও রে, গরম লাগতেছে, যা ঘর থেকে হাত পাকা নিয়ে আয়। কি কও, চারদিকে কি সুন্দর বাতাস, আমার তো আরো ঠান্ডা লাগতেছে। গরম লাগতেছে কই? তোর শরীর আর আমার শরীর কি এক? তোর ঠান্ডা লাগতে পারে, আমার তো ঠান্ডা লাগতেছে না, আমার তো গরম লাগতেছে। যা হাত পাকা নিয়ে আয়। আমতাস নাও, তুমি বাতাস খাও, আমি খাওয়াই দিতেছি। কে বাতাস খেবি? এক আধা বাতাস করবি, এক আধা খাওয়াই দিবি। বাতাস কর। ও জল কই তরকারিতে? হ্যাঁ, শুকনা খাওয়ান যায়? এই খাওয়ানো মুখ দিলি কেন? আমি তোর স্বামী, আমি খাওয়া শেষ করবো, আমি এখান থেকে উঠতে যাবো, তারপর তুই খাবি। আমার সামনে খাওয়ানো মুখ দিবি না। হ্যাঁ খাওয়ান বলা, আমার খাওয়া। হয়েছে? আর খাবো না, পেট ভরে গেছে। আচ্ছা, তাই আপনি হাত ধুয়ে হেন কাজা। হাত ধুয়াম মানে? কোথেকে হাত ধোয়াম? তুই আমার হাত ধুয়ে দিবি। আমি তো খাওয়াই দিলাম, এখন আমি একটু খামু না? আপনি হাত ধুয়ে লন। আবার কথা কয়, একদম খাওয়াই দেবো কিন্তু খাওয়ান। হাত ধুয়ে দে। আচ্ছা বলতেছি ভালো করে ধুয়ে দে, মুখ ধুয়ে দে। হয়েছে হয়েছে হয়েছে। সরাই নি, সরা দে দে। সর। কি ব্যাপার বশির সাহেব, আপনি আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? কাকুলি,
তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো? চুপ করেন বশির সাহেব, আপনার সাহস তো কম না। আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন, তুমি করে বলতেছেন। আপনি করে কথা বলুন, সম্মান দিয়ে ম্যাডাম বলুন। কি বলো কাকুলি, তুমি আমার বউ না? তোমার আপনি করে বলতে হইব কেন, ম্যাডাম বলতে হইব কেন? আমি আপনার বউ ঘরে, কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার। সো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন। আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন, তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব। না না, ঠিক আছে ঠিক আছে ম্যাডামই বলতেছিলাম কি ম্যাডাম, আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালোই হইলো। আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম, আপনার স্কুটিতে করে আমার নিয়ে চলেন। অসম্ভব, আমি কেন আপনাকে আমার স্কুটিতে করে নিয়ে যাব? আপনি একজন ওয়ার্ড মেম্বার, আপনি হেঁটে আসেন। ম্যাডাম, আপনার স্কুটি তো খালি আছে, আমি পিছনে বসি, সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি হেঁটে আসেন। আর খবরদার এই ব্যাপারে আর কথা বলবেন না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা আসছো? জি। উঠো, কোথায় উঠবো ম্যাডাম? স্কুটিতে উঠো। ম্যাডাম আমি স্কুটিতে উঠবো, বশির সাহেব থাকতে? আহা, আপনাকে যেটা বলছি সেটা করেন, উঠেন। জি উঠতেছি। বশির সাহেব আপনি তাহলে হাইটে আসেন। আমি হাইটে আসবো না দৌড়ে আসবো, আপনার বলতে হবে? আহা, কথা আর বাড়ান না। ইউনিয়ন পরিষদে তাড়াতাড়ি চলে আসেন, কারণ আজকে আমাদের ওয়ার্ডের বিভিন্ন রোড পরিদর্শনে যেতে হবে। ধরে বসেন। জি ধরছি ম্যাডাম। আল্লাহ রে, আমার বউ আমার স্কুটিতে নিল না, আরেক বেটিরে নিয়ে যাইতেছে। কেন যে আমার বউরে চেয়ারম্যান বানাইতে গেছিলাম, রোডের মধ্যে হাইটে যাইতে হইবো এখন। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। আল্লাহ জানে আজকে কার ওয়ার্ড যে পরিদর্শন করতে যায়, কার কপালে যে শনি নেমেছে কে জানে। আমি আর বেশি কথা কেন না তো, একটু চুপ থাকেন, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ, ঝড় তুফান দেওয়া আল্লাহ, বৃষ্টি দেওয়া আল্লাহ, ঝড় তুফান নামাই দেওয়া আল্লাহ। একজন আইছে। আরে ভাই আপনি হনাইছেন, ম্যাডাম যাইব আজকে হলো ওয়ার্ডের রাস্তা পরিদর্শনে। ওই যে ম্যাডাম চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসেন ম্যাডাম আসেন। এইখানে তো মানুষজন হাঁটতেই পারতো না, আমরা মাটি ফেলায় কি সুন্দর মসৃণ রাস্তা বানায় ফেলাইছি, দেখছেন? কি সুন্দর রাস্তা, এখন মানুষ খালি হাঁটে না, এই রাস্তা গাড়ি ঘোড়া পর্যন্ত চলে। ম্যাডাম, সবকিছু কিন্তু আপনার সুনজরের কারণেই হয়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম কয়েকদিন আগে আমাকে এই রাস্তায় মাটি ফেলাইছে, দেখেন এই রাস্তাটা ভেঙে চুরে কি অবস্থা। রাস্তা দিয়ে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না, রিক্সা কেমনে চলাফেরা করবো কন্ত? দেখছেন রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে, পুকুরের পানি সব মনে করেন রাস্তার ভিতরে জমা থাকে, গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মনে করেন মানুষও ঠিকঠাক চলতে পারে না। আসলে তো রাস্তার এই অবস্থা কেন? 2 মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো, কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা। মরিয়ম, জি ম্যাডাম। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নাম্বার ওয়ার্ড ম্যাডাম। 5 নম্বর ওয়ার্ড না মিজান সাহেবের? কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আরে আমার ঠিক ম্যাডাম, ওই আমি ওয়ার্ডের মেম্বার হইলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বসি সাহেব। এই ব্যাপারে আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারেন, উনি আপনার খুব সুন্দর করে বুঝাই বলতে পারবেন। কি ব্যাপার বশির সাহেব, মাত্র 2 মাস আগে রাস্তার কাজ করা হয়েছে, এখনই রাস্তার এই অবস্থা কেন? ম্যাডাম, রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম, কপাল এত খারাপ। রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান, বৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাঙ্গে চুরে কি অবস্থা। তাছাড়া ম্যাডাম, রাস্তা করছি রিক্সা চলাচল করবো, মানুষ হাঁটবো, তা না করে এখানে বড় বড় হাইওয়ে, বাস, ট্রাক, ট্রেন যা পারছে সব চলছে। একটা রাস্তা, সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে? ভেঙে গেছে। চুপ করেন, আপনার কি মাথা ঠিক আছে? এইদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে। রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই, ঝড় বন্যা হবে কোত্থেকে? রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না। আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা। কি ব্যাপার, ইট কোথায়? ম্যাডাম ইট তো দূরের কথা, এই রাস্তার মধ্যে ঠিক মতো মাটিও ফালায় নাই। ম্যাডাম যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা, সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে।
দৈনিক 25 থেকে 20 জন মজুরি খাটার কথা, সেই জায়গায় মাত্র মজুরি খাটছে 5 থেকে 6 জন। মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে। এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে। ম্যাডাম, আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন যে পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো। একটা থামুক দেখান পাঠাই বললাম, অসভ্য বেয়াদব। এই বেটা তুই দেখছস ইটের ছলে গেছিল, ইট কই বেচে বেচে নেশা করছস তাই না? যখন কাজ করছে 30 জন লেবার টানা 40 দিন কাজ করছে কষ্ট করে, আমি খাড়ায় থেকে এখানে কাজ করাইছি, তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না। আর টেন্ডার যে টাকা পাইছিলাম ম্যাডাম, ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই। আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি। চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো, গাড়ি ঘোড়া চলবো, গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি। চুপ করেন। উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি ল্যাব ছ্যাপ দিয়ে রাস্তার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করছেন, তাই না? সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন। যেইখানে যেখানে রাস্তা ভাঙা সেইখানে সেখানে আপনি রাস্তার কাজ করবেন। কি বলেন ম্যাডাম, আমি কেন কাজ করব? আমি একটা ওয়ার্ডের মেম্বার, আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করবো বলেন? তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে হইব, আমি এই কাজ করতে পারবো না। কি বললেন? পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি। সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই সামান্য ব্যাপারের জন্য আমার ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে? আমরা নিজেরাই কাজ করে ফেলামো। ম্যাডাম, শাস্তি শুধু আমার একা দিলে হইব না, শাস্তি সবার পাইতে হইব, কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে। কথা বলেন না কেন এখন? আরে ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করেন আমি এই কমিশনের কিছুই জানি না। বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সৎ মানুষ, আমি যে কোনোদিন কমিশন খামো না। এই কারণ প্ল্যান করে আমার বাড়িতে যে আমার বউয়ের হাতে টাকাটা দিয়ে আসছে। আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিচ্ছে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম, যা জানে আমার বউ জানে ম্যাডাম। ম্যাডাম, আমি একটা কথা কই। এই বশির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাড়ায় যাইয়া 10 ট্রাক ইট বিল করে আনতে। আমি বাচ্চাটা তার হাতে তুলে দিছি, সে আমার 1030 টাকা হাতে তুলে দিল। আমি তো খুশিতে নিছি। আমি তখন বুঝতে পারি না ম্যাডাম যে এই কমিশনের 80 টাকা। ম্যাডাম, আসলে এই কমিশনটা আমি কোনোভাবেই খাইতে চাই নাই। এই যে বশির সাহেব, সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে। আমি বশির সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না, তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া কি আমার উচিত হবে? সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে, কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ, এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না। যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারিনি। তবে ম্যাডাম, কাজ কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে কাজ। ম্যাডাম, ওই বশির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল, পরে খাম খুলে দিয়ে খামের ভিতরে 20,000 টাকা। আমি মনে করলাম গিফট পাঠাইছে, কিন্তু এখন বুঝলাম যে ওটা তো কমিশনের টাকা। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না। আপনি চুপ করেন। হায় হায়, আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক, এইখানে তো আমার আরো কঠোর হইতে হবে। জি ম্যাডাম, অবশ্যই। আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন। আগে রাস্তা মেরামত হোক, তারপরে আপনাদের ব্যবস্থা করতেছি আমি এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছি, আপনারা এখন সবাই কাজ করবেন। কি দাঁড়া আছেন কেন? এমপি সাহেবের সাথে কি কথা বলা লাগবে? না না ম্যাডাম, যাইতেছি। এই কোদাল কোথায়? কোদাল নিয়ে এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি পাগলামি। সকালে শিকার হয়ে সন্ধ্যায় শিকারি, একটু একটু করে হচ্ছে সব কিছুর বাড়াবাড়ি। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি আসেন কাকলি ম্যাডাম, আসেন। শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব, বাড়ি ঘরে কাজ করতে হইব না? বাড়ি ঘরের আবার কিসের কাজ? আপনি কানা হয়ে গেছেন? আপনি চোখে দেখেন না এই জামা কাপড় ময়লা, হাড়ি পাতিল গুলা ময়লা, সব ময়লা করে রয়েছে। ওমা, দাও এগুলো ধুয়ে নিয়ে এসো। এই শার্টগুলো তো আমি কালকেই ধুয়ে দিলাম, আর থালাবাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম।
এগুলো নোংরা হইলো কেমনে? ভালো করে পরিষ্কার করো না, এই জন্য ময়লা হয়েছে। কাজ করার সময় মন কই থাকে? ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে। যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসো। আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি, রাস্তাঘাট ভিজিটে গেছি, আমার শরীর অনেক টায়ার্ড। আমি এগুলো এখন ধুইতে পারবো না, ফালায় রাখো, আমি পরে ধুইতেছি। অসম্ভব, এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব। জামা কাপড় এখন ধুইতে হইব, কালকে আমার মিটিং আছে। এই পরিষ্কার জামা পরে আমি মিটিংয়ে যাবো। আরে জামা গায়ে দিয়া নাইলে মিটিংয়ে যাইবা, হাড়ি পাতিল গায়ে দিয়া তোর মিটিংয়ে যাইবা না। হাড়ি পাতিল এখন ধুইতে হইব কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো, এটা আমি একদম মাইনে নিতে পারব না। বসির এতগুলা কাজ আমি এখন করতে পারবো না। তুমি কোন শার্টটা কালকে মিটিংয়ে পরবা সেটা দেখায় দাও, আমি ওইটা ধুয়ে দিতাছি। আমার না শরীরে একটু এনার্জি নাই। আমারও কোনো এনার্জি আছিল না। তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো, মাটি কাটাইছো। আমি যেহেতু মাটি কাটছি, সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব, জামা কাপড় পরিষ্কার করতে হইব। যাও। দেখো বসির, তুমি অন্যায় করছো, আমি সেটা শাস্তি দিছি, তুমি সেটা বাড়িতে টাইনে আনতেছো কেন? কাজের জায়গায় কাজ, সংসারের জায়গায় সংসার। এই তো লাইনে আসছো। আমি তো কাজের জায়গায় কাজটা ঠিক মতো করে আসছি, এখন তুমি সংসারের জায়গায় ঠিক মতো সংসারটা করো, সংসারের জিনিসপত্র পরিষ্কার করো। যাইতে বলছি, যাও পুকুরে যায় সব ধুয়ে নিয়ে আসো। বসির তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। শুরুটা আমি করছি? শুরুটা তো তুমিই করছো। এতগুলা মানুষের সামনে আমার অপমান করছো, আমার দিয়ে মাটি কাটানে কাজ করাইছো। যাইতে বলছি না, এখন যাও পুকুর ঘাটে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো। তুমি না মানুষ না, তুমি একটা পশু। হ্যাঁ আমি পশু, আমি বান্দর পশু, আর তুমি বান্দরের বউ। ঠিক মতো পরিষ্কার করো, বান্দরের নাচ কারা করে দেখামো। তাড়াতাড়ি নিয়ে যাও। এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি এই বিছার চাদর কেদা বালিশ এটি যা আছে সব ধুয়ে নিয়ে এসো। যাও। সকালে এটাও নিয়ে যাও। সন্ধ্যায় শিকারি। এটা একটু ধুয়ে নিয়ে যাও। একটু একটু যাও, যাও, যাও। সুন্দর করে পরিষ্কার। হ্যাঁ? কিছুর আর যা আছে সব নিয়ে যাও, এটি সব কোথায় রেখো। যাবো কোন দিক দিয়ে? নাও তাদের নাও। জীবনের কি স্কুটি বানাইছে। কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। আরামে ঘুমাইতেছো তাই না? আরামের ঘুম আমি হারাম করতেছি। কাকুলি, এই কাকুলি। কি? আমার শরীর হাত পা খুব ব্যথা করতেছে, শরীরটা ব্যাস ব্যাস করতেছে, ঘুম আসতেছে না। তো আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি আমার শরীর হাত পা টিপা দিবা, আমার ঘুম পাড়াই দিবা। দাও ঘুম পাড়াই দাও। দেখো আমার এখন ঘুমে চোখ ফাইটে দিতেছে, আমি এখন পারবো না। আমি ঘুম এই! আমার হয় কেন? তোমার চোখে ঘুম আছে, আমার চোখে তো ঘুম নাই। আগে আমার সুন্দর করে হাত পা টিপা আমার ঘুম পাড়াই দিবা, তারপর তুমি ঘুমাবো। দেখো ইউনিয়ন পরিষদে কতগুলা কাজ করছি, বাড়িতে আসার পর থেকে তুমি থালা বাটি কতগুলো কাপড় চোপড় ধোয়াইলা, রান্না বান্না করে তোমার খাওয়াই পর্যন্ত দিলাম। আমার এখন আর শরীরে কুলাইতেছে না, আমি পারবো না। কি বললা? পারবা না? না পারলে বিয়ে করছো কেন? বিয়ের আগে বোঝো নাই যে বিয়ে করলে স্বামীর সেবা করতে হবে, তার হাত পা টিপা দিয়ে তার ঘুম পাড়াই দিতে হবে? ঠিক আছে, তুমি যেহেতু হাত পা টিপা দিতে পারবা না, তাহলে আমার একটা বিয়ে করতে হইব। কি তুমি ফালতু কথা কইতেছো যত সব? আমি ফালতু কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তুমি যেহেতু কাপড় ধুইয়া, থালা বাসন ধুইয়া, রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছো, হাত পা টিপার শক্তি নাই, তাহলে তোমার হাত পা টিপার জন্য আরেকটা বিয়ে করতে হইব। দেখি কালকে বউ দেখতে যাবো। আচ্ছা না না, আমি আমি হাত পা টিপে দিতেছি, দাও। সত্যি? ঠিক আছে, টিপো। আসতেও দিবা না, জোরেও দিবা না, মাঝামাঝি থাকবা। ঘরের নেত্রী আর আমার ঘুম না আসা পর্যন্ত মাথা চলতেই থাকবো। বিভীষণ। আর জোরে যাও। আরে কি দাও? থাই মাসাজের মতো দাও। বুঝলাম না, কই নিতেছে নাকি? এই এমনি ভালো লাগতেছে না, শুয়ে নি। ভালো মতো দাও। না ঘুমানো পর্যন্ত মাথা চলতেই থাকবে।
ঘরের নেত্রী ঘরের নেত্রী ঘরের নেত্রী বিভীষণ ঘরের নেত্রী বিভীষণ ঘরের কি হলো যাও বিভীষণ হুম ঘরের নেত্রী ঘরের নেত্রী বিভীষণ যেগুলো ম্যাডাম সরাসরি অ্যাকাউন্টে চলে যায়, যারা আর কি অ্যাকাউন্ট নাই। মরিয়ম, জি ম্যাডাম। বিধবা ভাতার সবাই আসছে? ম্যাডাম সবাই তো আসে নাই, আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের মহিলারা আসছে। আসতে বলেন। মরিয়ম, আপনি ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি কেন করতেছেন? ওনারা তো ফকির মিসকিন না, ওনাদের সঙ্গে আস্তে ধীরে ভালো ব্যবহার করুন। জি ম্যাডাম। আসতে বলেন। আস্তে আস্তে আসেন, আসেন আসেন আসেন। জি। খালার নাম হইতেছে ফুলবানু। এই যে ফুলবানু। জি। নেন। নেন খালা। আসেন। জুলেখা বেগম। জুলেখা বেগম। এই যে খালা। মাগো, আল্লাহ তোমার বাসায় রাখুক। দোয়া করি যেন সারা জীবন তুমি আমাকে ইউনিয়ন পরিষদে থাকো। ধন্যবাদ চাচি, দোয়া করেন। যান। নেক্সট আসেন। আসেন। আপনি আকলিমা বেগম না? জি চেয়ারম্যান সাহেবা। আপনার জামাইয়ের নাম তো মনু মিয়া। জি আরে আজকে তো বিধবা ভাতা দেয়া হইতেছে, আপনি আসছেন কেন? ম্যাডাম, আমি তো বিধবা জন্য বিধবা ভাতা নিতে এসেছি। আপনি বিধবা মানে কি বলতেছেন এইসব? সেই দিন না আপনার স্বামী এসে রিলিফের চাল নিয়ে গেল? মানে ম্যাডাম, ওটা আমার স্বামী না, হয়তো আমার স্বামীর নাম দেখতো অন্য কেউ। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার স্বামীর মতো একটা দ্বিতীয় মানুষ আমাদের ইউনিয়নের মধ্যে নাই ম্যাডাম। সে একদম মিথ্যা কথা বলতেছে। আমি আসার আগে তার জামাইকে দেখে আসছি, সে দোকানে বসে বসে চা খাইতেছে, আড্ডা মারতেছে। বিশ্বাস করেন, আপনারা যারা দেখছেন, হে আমার স্বামী না, আমার স্বামী সত্যিই মারা গেছে। ঠিক আছে, মানলাম আপনার কথা, আপনার স্বামী মারা গেছে। এখন আমরা আপনাদের বাড়িতে যাব, আপনার স্বামীর কবরটা আমাদের দেখায় দিবেন। কি দাঁড়ায় আছেন কেন? চলেন, স্বামীর কবর দেখাইবেন। চলেন। না ম্যাডাম, কবর ধরাইতে পারুম না। আপনার স্বামী তো মারা যায় নাই, আপনি কিভাবে কবর দেখাইবেন? আপনার কত বড় সাহস! আপনি বিধবা না, আপনার স্বামী বাইচা রয়েছে, তারপর আপনি বিধবা ভাতা নিতে চলে আসছেন। মরিয়ম, জি ম্যাডাম। পুলিশে খবর দেন, ওনাকে আমি এক্ষুনি পুলিশের হাতে তুলে দিব। এক্ষুনি দিতেছি ফোন। না 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 ম্যাডাম, আমার পুলিশে দিবেন না, আমি ইচ্ছে করে নাহি নেই, আমার জোর করে এখানে পাঠানো হয়েছে। আপনারে জোর করে কে পাঠাইছে? কে আবার? ওই বসের মেম্বার। আমগেন অনেকেরই স্বামী আছে, কিন্তু বসের মেম্বার আমগরে বিধবা সাজাইয়া বিধবা ভাতা নেয়, নিয়ে তারপর আমগো 100-200 টাকা দেয়, আর বাকি টাকা সবাই নিজেই নিয়ে যায়। আমরা কিছু কইলে আমগো ধমক দিয়ে তারা দেয়। ম্যাডাম, আমরা যা করছি বসের মেম্বারের কথা করছি, আরে ভয় পেয়ে করছি, আমগরে মাফ করে দেন ম্যাডাম, আমরা এরকম ভুলা জীবনও করুম না ম্যাডাম। বসির মেম্বার এইভাবে 2 নাম্বারই করে সরকারের টাকা লুটপাট করে খাইতেছে, তারে উচিত শিক্ষা দেওয়া হবে। আকলিমা বেগম, আপনি সাক্ষী দিবেন। জি আছে মরিয়ম, সব ওয়ার্ড মেম্বারদের খবর দেন, বলেন আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে। জি ম্যাডাম। আপনি বসেন, আসেন। আপনার নাম? করিম ভাই খারান খারান। করিম ভাই, চেয়ারম্যান ম্যাডামদের জরুরি মিটিং ডাকছে, কি কারণে ডাকছে কিছু জানেন? আমি কিচ্ছু জানি না, আমারও কইছে গিয়ে দেখা করার জন্য। তাড়াতাড়ি চলে, দেরি হয়ে গেলে আবার আরেক বিপদ হইব। চলে আসসালামু আলাইকুম মাশা। ওয়ালাইকুম আসসালাম। আপনার লগে একটু জরুরি কথা ছিল। আরে এখন কথা কর সময় নেই, চেয়ারম্যান ম্যাডাম জরুরি মিটিং ডাকছে, আমার যাইতেছে আমার বিপদ, আমি এখন কথা কইতাম না। এই মিজান সাহেব। আর পিছন থেকে আবার ডাকতেছেন কেন? আরে আরে চেয়ারম্যান ম্যাডাম কি জন্য জরুরি মিটিং ডাকছে কিছু জানেন আপনি? কিছুই জানি না রে ভাই। আমি তো আমার ওয়ার্ডের 20 জন বয়স্ক ভাতার টাকা মাইরা দিছি, মনো ম্যাডাম সেটা জানা ফেলাইছে। রে আল্লাহ রে আল্লাহ, আমি তো রাস্তার কাম অর্ধেক করে আর করতেই পারিনি, টাকা খেয়ে ফেলাইছি। কপালে কি আছে আল্লাহ জানে। তাড়াতাড়ি চলেন। চলেন ভাই।
মিটিং কেন ডাকছে কিছু বলতে পারেন? ম্যাডাম, আমাদের যে আজকে জরুরিভাবে ডাকলেন, একটু বলবেন আজকে মিটিংয়ের আলোচ্য বিষয় কি? আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে কারণ আপনাকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদ থেকে আজকে বহিষ্কার করা হবে। কি বলেন ম্যাডাম? কেন, আমি কি করছি? ও, আপনি কি করছেন জানেন না? ঠিক আছে, আপনাকে একটু মনে করায় দিই। শান্ত, নিয়ে আসো। বলেন, আপনার স্বামী জীবিত আছে, তারপর আপনাকে বিধবা ভাতা নেয়ার জন্য কে পাঠাইছে? এই যে বসির মেম্বার। এই টাকা নিয়ে আপনি কি করেন? আমরা টাকা নিয়ে বসির মেম্বার হাতে দেই, আর উনি সব টাকা নিয়ে আমার 100-200 টাকা হাতে দেয়। ফকিনের বাচ্চা, খবরদার আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে একদম থাপড় দিয়ে দাঁত ফেলাই দেবো। বশির সাহেব, আপনার কত বড় সাহস! আমি এখানে বসে আছি, আপনি আমার সামনে একজন মহিলাকে বলতেছেন থাপড়ায় তার গালের দাঁত ফালাই দিবেন? সরি ম্যাডাম। ম্যাডাম, তার কথা আপনি বিশ্বাস করবেন না। আমার তো মনে হইতেছে এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের কালামের একটা গভীর ষড়যন্ত্র। কারো কোনো ষড়যন্ত্র এখানে নাই। আপনার বিরুদ্ধে কিন্তু আরো অনেক অভিযোগ আছে। শান্ত, বয়স্ক ভাতা নিয়ে এসে কি কি করছে? মেম্বার সাহেব, কিছু মনে করেন না। ম্যাডাম, গত বছর বয়স্ক ভাতা দেওয়ার সময় আমাদের বসির মেম্বার সাহেব এফডিসি থেকে একজন মেকআপ ম্যান ভাড়া করে নিয়ে আসছিলেন। এরপর এলাকার ইয়ং পোলাপানদের দাড়ি মুজ লাগায় বুড়া বানাইছে, তাদেরকে দিয়ে বয়স্ক ভাতা তিনি নিজে নিয়ে গেছেন। ইয়াল্লাহ, কত বড় মিথ্যা কথা! বিশ্বাস করেন ম্যাডাম, এটা হইতেই পারে না, আমি এটা করি নাই। সব কিছুর প্রমাণ আমার কাছে আছে, আপনারা যান। আপনি যে অন্যায় করছেন এইটার জন্য আপনাকে শাস্তি পাইতে হবে, এবং আপনার শাস্তি হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনার মেম্বার পদ বাতিল করা হলো। আপনি যেতে পারেন। ম্যাডাম, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না। আপনি কথা বলেন না কেন? আপনি একটা দুর্নীতিবাজ, আপনার কোনো কথা তো আমি শুনবো না। আপনি যান এখান থেকে। ম্যাডাম, আর একটা সুযোগ দেন, আমি আর জীবনে কোনোদিন 2 নম্বরই করবো না। আপনারা কিছু বলেন না কেন, বলেন। জি জি জি, আমাদের এখন কথা বলা উচিত। ম্যাডাম, আসলে মানুষ তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। বশির সাহেব যেহেতু তার নিজের ভুলটা স্বীকার করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে বিষয়টাকে বিবেচনায় এনে আপনার ভেবে দেখা উচিত। ম্যাডাম, কথায় আছে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো যেহেতু উনি একটা অন্যায় করছে, ওনাকে একটু সুযোগ দেন পাপটা মোচন করার জন্য। তাই আমার কাছে মনে হয় বশির সাহেবকে এবারের মতো মাফ করে দিয়ে তার পাপটা চিরদিনের জন্য মুছে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া উচিত। ম্যাডাম, আমি একজন সিনিয়র মেম্বার, 3বার নির্বাচিত হয়েছি। সে যখন তার ভুলটা বুঝতে পারছে, এইবারের জন্য মাফ করেন। এরপর যদি 2 নাম্বারই করে, তার পরিষদ থেকে বার করে দিবেন, আমরা কিচ্ছু বলবো না। ঠিক আছে, আপনারা সবাই যেহেতু বলতেছেন, তাকে এইবারের মতো মাফ করলাম। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, এরপর যদি কেউ 2 নাম্বারই করেন বা দুর্নীতি করেন, তাইলে আপনাদের সাথে সাথে বহিষ্কার করা হবে। জনগণের সেবা করার জন্য মেম্বার হইছেন, সেই কাজটা মনোযোগ দিয়ে করেন, নাইলে কিন্তু আপনাদের পরিণাম হবে ভয়ঙ্কর। আসতে পারেন আপনারা। আপনি তো মুরব্বী মানুষ, আপনি একটু বুঝায় বলতে পারেন না, এত খারাপ ব্যবহার করে। আপনারা সবাই বসে রয়েছেন কে? চা বিস্কুট খান, চা তো ঠান্ডা হয়ে যাইতেছে। আর রাখেন আপনার চা, খালি সাল হয়ে আছেন আপনি। বশির ভাই, আপনি এটা কি কাজ করলেন বলেন তো? আপনি আমগো সবাইরে বলছিলেন আপনার বউ যদি চেয়ারম্যান হয় তাহলে আমগো সবার কথা শুনবো, আমরা যেমনি চেয়ারম্যানে দান্দা করতে পারবো। এই কারণে আপনার কথা রাজি হইয়া আপনার বউরে আমরা সবাই মিলে সাপোর্ট দিচ্ছি। জনগণের হাত পায়ে ধইরা তারে আমরা চেয়ারম্যান বানাইছি। আর সে চেয়ারম্যান হওয়ার পর সে কি করলো? সে আমগো সবার ধান্দা পানি সব বন্ধ করে দিল। শোনেন ভাই, আমি 5-6 ঘন্টা জমি বিক্রি কইরা 15-16 লাখ টাকা খরচ করে ইলেকশন করে জিতে বাড়িতে আসছি। আর আপনার বউ যদি এভাবে আমার ধান্দা পানি বন্ধ করে দেয়, তাহলে আমি এই টাকা উঠাবো কেমনে? আমার তো একই অবস্থা। বউর গহনা বিক্রি করে মেম্বারে নির্বাচন করছি। বউরে কথা দিছিলাম 6 মাসের মধ্যে আমি তোমার গহনা ফেরত দিব।
এখন আপনার বউ যা শুরু করছে আমাকে ধান্দা পানি একটার পর একটা বন্ধ করে দিতেছে। এইভাবে ধান্দা পানি বন্ধ করলে আগামী 5 বছরও যদি ক্ষমতায় থাকি মনে হয় না যে বউর গহনাটা ফেরত দিতে পারবো। এখন তো দেখতেছি বউর হাতে ঝাড়ুর বাড়ি খাওয়া স্যার আমার উপায় না। তোর মিয়া আপনার আছেন আপনাকে কথা নিয়ে, আমি আছি একটা মহা মুশকিলের মধ্যে। আমি নির্বাচনের আগে আমার শ্বশুরে কতভাবে বুঝায় 10 লাখ টাকা নিছি, তারপরে নির্বাচন করছি। শ্বশুরে কইছি যে আব্বা যান আমি 1 বছরের মধ্যে আপনার টাকাটা ফেরত দেবো, কিন্তু ভাই আপনার বউ যা শুরু করছে আর যা চলতেছে আমার তো মনে হয় সারা জীবন আমি আমার শ্বশুরের টাকা দিতে পারবো না। আর আমি যদি আমার শ্বশুরের টাকাটা ফেরত না দিতে পারি আমার বউ তো আমার নোটিশ ছাড়াই একেবারে পট করে একটা দিবস মেরে দেবো। আমি সারাটা জীবন সরকারি চাকরি করছি, পেনশনের টাকা দিয়ে আমি ইলেকশন করলাম। তখন তো আপনারা সবাই কইলেন পেনশনের টাকাটা নির্বাচন করেন, আমরা সবাই আছি, কোনো সমস্যা নাই। হায় আল্লাহ, এখন তো আম ছালা আমার সবই গেছে। আপনারা এগুলো কি কইতেছেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে আপনারা নির্বাচন করে মেম্বার হচ্ছেন। কই, আমি তো 3-3 মেম্বার হইলাম, আমার তো এত টাকা খরচ হয় নাই গা। আমার এলাকার লোকজন গিয়া আমার বাড়িতে কইছে আপনি নির্বাচন করেন, আপনারা পাশ করানোর দায়িত্বটা আমরা নিলাম। আমি তো পাশ করেছি। আপনারা যেই টাকা খরচ করছেন সেই টাকা উঠানোর লইগা যেইভাবে ধান্দা করতেছেন, ম্যাডাম কি কইছে শুনেন নাই? যদি কোনো মেম্বার দুর্নীতি করে, ধান্দা করে, যদি ধরা পড়ে তবে তার মেম্বারের পদ থেকে তার বাতিল করে দিব। আসেন এই সমস্ত ধান্দা বাদ দিয়া জনগণের পাশে গিয়ে দাঁড়াই। তাদের দুঃখে সুখে যদি আমরা গিয়া না দাঁড়াই তবে এই যে নির্বাচন দিয়ে আপনাকে পাশ করাইছে তারা কার কাছে যাইব? কার কাছে যাইব কোন? চুপ থাকেন, আপনার তো টাকা খরচ হয় নাই, এলাকা বড় বড় কথা বলতেছেন। আমার জামাই থেকে বিদেশে অ্যাকাউন্টের প্রত্যেক মাসে টাকা পাঠায়, সে বলে সামনের মাসে আসবো। সেই জমানো টাকা খরচ করে আমি ইলেকশন করছি। এখন আইসা যদি আমার হিসাব চাই আমি কেমনে দিব? এটা আপনি কোন আমার বসির ভাই? আপনারা একটু থামেন না। আমি আমার জমি জমা যা ছিল সব বন্ধক রেখে টাকা নিয়ে আমি ইলেকশন করছি। এখন যদি সময় মতো টাকা ফেরত দিতে না পারি আমার জমি জমা সব দখল হয়ে যাইব। আরে কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল যে আমার বউ চেয়ারম্যান হইব, বউয়ের ক্ষমতায় আমি সবাইরে চুইসা খাবো, নিজে বড়লোক হয়ে যাবো। এখন আমার সবাই চুইসা খাইতেছে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আপনারা আমার একটা বুদ্ধি দেন। বসির ভাই আমি আপনার এটা বুদ্ধি নেই, মুরব্বী কিছু মনে করেন না। ম্যাডাম রে প্রেগনেন্ট বানাই দেন। একদম ঠিক বলছে। আপনি যদি আপনার বউকে প্রেগনেন্ট করতে পারেন তাহলে 1 বছর উনি ওনার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। একদম ঠিক কথা কইছেন। বাচ্চা যদি একবার হয়ে যায় সেই বাচ্চা বড় হইতে হইতে আরো 1 বছর। আমি নিজে প্রমাণ, দায়িত্ব নিয়ে বলতেছি। আমার চাচাতো ভাইয়ের বউ তারে সব সময় খালি বিভিন্নভাবে জ্বালাইতো, বিভিন্ন কাজে তারে ডিস্টার্ব করতো। আমার ভাই তখন একটা সিদ্ধান্ত নিল কি করা যায়। তখন সে চিন্তা করলো একটা অভিযান করা উচিত। কি অভিযান? বাচ্চা অভিযান। এই যে শুরু করলো বাচ্চা অভিযান, এখন 6 নাম্বার রানিং। আমার ভাবি তো এখন মাজা উঁচা করে দাঁড়াই দিয়ে পারে না। তাহলে সব মিলে হইল 3 বছর। এই 3 বছরে আপনার বইয়ের অবর্তমানে আপনি হইবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন আমরা সবাই মিলা ইচ্ছা মতো দান্দা করে বেড়াবো। আর ইলেকশনে যে টাকা খরচ করবি সেই টাকা তো উঠামু ব্যাংক ব্যালেন্স করে পুরা ফাটাই ফেলাম। তাই কইতাছে আর দেরি করেন না, যে কোনো মূল্যে প্রয়োজনে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাচ্চাটা নিয়ে নেন। কি সত্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন আমারে। এইবার চলবে অভিযান। এখন থেকে আমার বউর সাথে কোনো ঝগড়া না, খালি চলবে প্রেম। কারণ আমার লাগবে বাচ্চা। কি ব্যাপার, টাকা আছো কেন? আজকে আমারে দিয়ে আর কোনো কাজ করাতে পারবো না, কারণ বাড়ির সব কাজ আমি কইরা ফেলাইছি। আরে দূর রাখো তোমার কাজ, এত কাজ করে কি হয় বলো? কাকুলি, তোমার তো আজকে খুব সুন্দর লাগতেছে, ইচ্ছা করতেছে তোমার সাথে প্রেম করি, তোমার ভালোবাসি। কি ব্যাপার, তোমার এরকম প্রেম ভালোবাসা উতলে উঠলো নাকি এটা তোমার নতুন কোনো ষড়যন্ত্র? না কাকুলি, এটা কোনো ষড়যন্ত্র না। আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখলাম আমার বন্ধুর ছেলে আমার বন্ধুরে আব্বা বলে ডাক দিল। ইস, এই আব্বা ডাক শুনে আমার বুকের ভিতরে পিতৃত্বে বোধ জায়গা উঠছে। আমারও আব্বা ডাক শুনতে খুব ইচ্ছা করছে। আমাদের তো কোনো সন্তান নাই কাকুলি, একটাবার চিন্তা করে দেখো, আমাদের সব আছে কিন্তু আমাদের সন্তান নাই। কে বলছে সন্তান নাই? আমার তো সন্তান আছে। কি কি বলো কাকুলি, তোমার সন্তান আছে?
কে তোমার সন্তান? আমার ইউনিয়নের সব জনগণই তো আমার সন্তান। আরে ধুর, ওই জনগণের কথা বলতেছি না, তোমার আমার নিজস্ব সন্তান। আরে বাবা, ইউনিয়ন পরিষদের যে জনগণ তাদেরকে নিয়ে আমি খুশি আছি। আর তাছাড়া এখন সন্তান নিতে গেলে তাদের আমি ঠিকঠাক মতো সেবা করতে পারব না। মানুষজন এত ভালোবাসা দিয়া ভোট দিয়ে আমার চেয়ারম্যান নির্বাচিত করছে, এখন যদি আমি তাদের প্রতি দায়িত্ব পালন না করি তাহলে কি হইল কও? আমি স্কুল কলেজ রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক কইরা দিয়া তারপর সন্তান নিব। না না, এতদিন আমি অপেক্ষা করতে পারব না। 1 বছরের মধ্যে আমি বাবাটা শুনতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার একটা সন্তান গিফট করো প্লিজ। আচ্ছা, এত বাবা ডাক শুনতে মন চাইলে তুমি একটা সন্তান পালক নিয়ে নাও। আরে একটা কেন, 10টা পালক নিবনি, কিন্তু আগে আমাদের নিজেদের সন্তান দরকার। আসুক কাছে আসুক। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো আমি কি না করতে পারি? যাও দরজাটা আটকে আসো। ও কাকলি, আই লাভ ইউ। মিডিয়াম স্কুল আইতাছি। এই কি ব্যাপার কাকলি, দরজা বন্ধ করলা কেন? কারণ তুমি যদি এই ঘরে থাকো তাহলে একটা সমস্যা হয়ে যাবো। তুমি আজকে থেকে অন্য ঘরে ঘুমাইবা, আমি এই ঘরে ঘুমাবো। দরজা খোলো। দরজা পিটে লাভ নাই, আমি ঘুমাই গেছি। কাকলি, দরজাটা খোলো। ঘুমায় যাও। ধ্যাৎ, এই বুদ্ধিও ফেল। আসসালামু আলাইকুম চাচি, শরীরটা ভালো? ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম। দেখছেন আপনাদের কত খোঁজ খবর রাখি আমি, তারপরও টাকা ছাড়া আমার কেউ ভোট দিল না। কি কও বাবা, আমি তো কারো কাছ থেকে টাকা নিয়ে ভোট দেই নাই। কিরে, তোর মার ভাগের টাকা যে তোরা দিয়েছিলাম, টাকা দেস নাই? মেম্বার সাহেব দিছি তো, মা বুড়া হয়ে গেছে তো মনে থাকে না সবকিছু। মা শুনো, তুমি একটু বাড়ির দিকে যাও, আমার একটু কথা আছে, কথা সেটা তারপরে আসতেছি, যাও। আহ, ভালো থাকেন চাচি। মেম্বার সাহেব, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা গো? আমার একটা মৃত্যু সনদ লাগবে। ও, তোর আব্বাই তো মারা গেছে 2 বছর আগে। তো যা ইউনিয়ন পরিষদে যা, ক্যারানিটা কইলে একটা মৃত্যু সনদ দিয়ে দিব, চেয়ারম্যানের সাইন দিয়ে দিব, আর আমার কাছে নিয়ে এলে আমি সাইন দিয়ে দিব নে। ওই চা পানির কিছু খরচ আছে। মেম্বার সাহেব, এটা তো আমি জানি, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? মৃত্যু সনদ তো আমার আব্বারটা দরকার না, মায়েরটা দরকার। তোর মার নামে একটা। ওরে হারামির বাচ্চা, তোর মা তো বাইচা রয়েছে, একটু আগে আমার সাথে কথা বলে গেল। তার মৃত্যু সনদ দিয়ে তুই কি করবি? আর কইেন না মেম্বার সাহেব, আমার বাবাই মারা যাওয়ার আগে একটা বেজাল লাগাই দিয়ে গেছে, সব সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে। আমি ভাবছি জমি বিক্রি করে একটু বিদেশ যাবো, কিন্তু আমার মায় তো জমি বিক্রি করতে দেয় না। কইছিলাম সম্পত্তি ভাগ করে 2 ভাইরে দিয়ে দাও, তাও দেয় না। আমার মায় কয় কি জানেন, কয় সে বাইসা থাকতে নাকি সম্পত্তি কোনোদিন ভাগ করে দিব না। এই জন্যই আমার মায়ের একটা মৃত্যু সনদ দরকার। মায়ের মৃত্যু সনদ সাব রেজিস্ট্রার অফিসে দেখাইয়া সম্পত্তি 2 ভাইয়ের নামে ভাগ করে ফেলামু, এরপরে আমার অংশ বিক্রি করে আমি বিদেশ চলে যাবো। বুঝতে পারছি, এই জন্যই তোর বাপে বুদ্ধি করে সব সম্পত্তি তোর বার নামে লিখে দিয়ে গেছে, তখন 2 ভাইয়ের নামে দেয় নাই। যাই হোক, তুই যেটা কইতেছস একজন জীবিত মানুষের মৃত্যু সনদ বাইর করা, এটা খুবই রিস্কি, এটা আমার পক্ষে সম্ভব না। মেম্বার সাহেব, এটা রিস্কি হইলেও এই কাজটা আপনিই করতে পারবেন, আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব, কারণ আপনার বউ তো চেয়ারম্যান। আপনি যেভাবে হোক আমার মায়ের একটা মৃত্যু সনদ আইনা দেন, তা নইলে আমার স্বপ্ন পূরণ হইব না, আমি জীবনেও বিদেশ যেতে পারুম না। ওরে, মানুষের বিপদ দেখলে আমার আবার ভাল লাগে না, আগে আসতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করা যাইব মৃত্যু সনদের, কিন্তু টাকা লাগবে 50,000। 50,000 টাকা? এটা আপনি কি করলেন মেম্বার সাহেব? হ্যাঁ, সামান্য একটা মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই বসলেন? আপনারে আমরা সবাই মিলে ভোট দিয়ে পাশ করাইছি, আর আপনি আমাদের উপর রীতিমতো জুলুম শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, একটা সামান্য মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই? জুলুম আমি করতেছি না জুলুম তুই করতেছস? তোর মায় বাইসা রয়েছে, তারপরে তুই তার মৃত্যু সনদ বাইর করবি, এটা কি জুলুম না? হইব না? 50,000 টাকা হইলে পাবি, নাহলে পাবি না, 1 টাকাও কম হইব না। যা। ঠিক আছে ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনাদের 50,000 টাকা যেভাবে হোক ব্যবস্থা করে দিব, আপনি আমার মায়ের মৃত্যু সনদটা জোগাড় করে দেন। ঠিক আছে, লাঞ্চের পরে ইউনিয়ন পরিষদে আবি, তখন চেয়ারম্যানের মন মেজাজ একটু ভালো থাকে। খবরদার, তার সামনে তুই কোনো কথা বলবি না, সব কথা আমি বলবো, তুই খালি কানবি। ঠিক আছে মেম্বার সাহেব।
ম্যাডাম আসসালামু আলাইকুম। জি বসি সাহেব, কিছু বলবেন? ম্যাডাম ওই সিরাজের একটা মৃত্যু সনদ দরকার ছিল। মৃত্যু সনদ দরকার মানে? সিরাজ ভাই কে মারা গেছে? আহা সিরাজ ভাই কান্নাকাটি করবেন না, কে মারা গেছে বলেন? ম্যাডাম সিরাজের মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি বলেন? কয়েকদিন আগেই তো জুলেখা চাচি ইউনিয়ন পরিষদে আইসা ভাতা নিয়ে গেল। ওইটাই তার জীবনের শেষ ভাতা ছিল ম্যাডাম। ওই ভাতা নিয়ে সে আর বাড়িতে যাইতে পারে নাই, রাস্তায় গরুর গুতা খেয়ে মারা গেছে ম্যাডাম। কত ভালো মানুষ ছিল। মাইকিং হয়েছিল ম্যাডাম, কিন্তু আপনি মনে হয় জনগণের সেবায় ব্যস্ত আছিলেন, এই জন্য খেয়াল করেন নাই। আরে সিরাজ ভাই, আপনার মা খুব ভালো মানুষ আছিল। আমারে দেখলে জড়া ধরে কইতো, মা তুমি অনেক ভালো মানুষ। থাক, আপনি আর কান্নাকাটি করেন না, আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে। আমি মৃত্যু সনদ দিয়ে দিতেছি। শান্ত। ম্যাডাম শান্ত লাগবে না, আমি বের করে দিতেছি। কিরে তোরে কখন পাঠাইলাম হে পান আনতে, তুই এখানে খাড়ায় কানতেছিস কে? কি করছিস তুই? সিরাজ ভাই, আপনি না বললেন আপনার মা মারা গেছে? এই যে আপনার মা। ম্যাডাম ম্যাডাম এটা সিরাজের মা না, আমার মনে হইতেছে এটা সিরাজের মায়ের ভূত। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ভূত আসছে, ভূত ভূত। সব থাকতাম না ভূত, আমি জলজন্ত জুলেখা এবং খাড়ায় রয়েছি, ভূত ভূত করতেছে। মাগো কি হয়েছে আমার খুললা কও তো, আমার পোলা হেনে খাড়ায় কানতেছে কে? কি হয়েছে আমার পোলার? আরে আপনার ছেলে এসে বলতেছে আপনি নাকি মারা গেছেন, আপনার মৃত্যু সনদপত্র চাইতেছিল। ওরে গোলামের পুত, এই ছিল তার মনে? হ্যাঁ আমি মরে গেছি, আমার মৃত্যু সনদ নিতেইছস? এই জন্যই তো আমার স্বামী আমার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। মাগো জানো এই পোলায় চাই সবসময় আমার একটা সম্পত্তি লেখা দিতে, সম্পত্তি বেচতা ও বলে বিদেশ যাইব। আমি তো সম্পত্তি লেখা দিই নাই, ভাগ কইরা দেই নাই, হের লিগে আমার মৃত্যু সনদ চাইছে। আমার মাইরা এই সম্পত্তি বেচতা ওরা হেন থেকে যাইব গা, বিদেশে যাইব। আমার মৃত্যু সনদ দেখাইয়া ওরা দুই ভাই সম্পত্তি ভাগ কইরা নিব। খবরদার কোনোদিনও ওর কথা প্রশ্রয় দিবা না, আমি না মরা পর্যন্ত মৃত্যু সনদ দিবা না। আল্লাহ রে, কত বড় সম্পত্তি লোভী! সামান্য সম্পত্তির লোভে নিজের মা বাচ্চা আছে তারে আপনি মাইরা ফেলাইলেন। বশির সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি না বললেন চাচি মারা গেছে, তার নামে মাইকিং করা হয়েছে? ইয়ে মানে ম্যাডাম আমার বলছে হারামির বাচ্চায়, জাহেল জালিম ভণ্ড প্রতারক, তুই আমার এত বড় মিথ্যা কথা বলছস, নিজের জীবিত মায়ের মৃত্যু সনদ নিতে আসছস। তোর আজকে আমি জানি মেরে ফেলামু। তোর আজকে চাচি আপনি কাইন্দেন না তো, আপনার পোলারে আমি একটা কঠিন শাস্তি দিন। লাগো মা, আমার পোলারে তুমি শাস্তি দিও না, ও যাই করো ওরে কিছু কইও না। ওরে কিছু কইলে ওরে শাস্তি দিলে আমি কষ্ট পাবো, কারণ আমি তোর মা। আরে চাচি, মারা মনে হয় এমনই হয়, তাই না? আপনি বসেন চাচি। শান্ত, চাচিরে পানি দাও। চাচি ঘটনা কি কোন তো? মেম্বার সাহেব, ওই ফকিন্নের মায়ের লগে আমি আর সংসার করতে চাইতেছি না। ওই ফকিন্নের মায়ের লগে আপনি যেমনি হোক আমার তালাকের ব্যবস্থা করেন। ওরা যদি আমি তালাক দিই, তালাক দিয়ে আমার খালাতো বোনের বিয়ে করি, আমি 2 লাখ টাকা যৌতুক পাবো। ওরে হারামি, এই 2 লাখ টাকার লোভে এরকম নিরীহ অসহায় মেয়েটার তুই তালাক দিবি? আচ্ছা ঠিক আছে, তালাকের ব্যবস্থা আমি করতেছি, কিন্তু ওই 2 লাখ টাকা থেকে 50,000 টাকা আমার দিতে হইব। মেম্বার সাহেব 50,000 টাকা বেশি হয়ে যাইতেছে, আপনি যে 20,000 টাকা নগদ রাখেন আর ব্যাপারটা একদম দফা করে ফেলান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আয় চুপচাপ থাকবি। কাকা আপনি আমাদের সবার মুরব্বী, বিচার কার্য শুরু করেন। সুমি, রাজা মিয়া, তোমরা আমাকে এইখানে কেন রাখছ এটা না খুইলা কও।
সুমি, তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে বলো এই সবুজের সাথে তোমার কি ঝামেলা? মেম্বার সাহেব, সবুজরে আমি ভালোবাসা বিয়া করছিলাম। ও বিয়ার আগে কইছিল যে ও আমার কাছে কিচ্ছু চায় না, শুধু আমারে পাইলেই হইব। কিন্তু বিয়ার 1 বছর যাইতে না যাইতে ও প্রতি রাতে আমারে অত্যাচার শুরু করে, মারধর করে আমারে। বলে যে আব্বার কাছ থেকে 1 লাখ টাকা আইনা দিতে। আপনারাই কোন, আমার আব্বা তো গরিব মানুষ, 1 লাখ টাকা কোত্থেকে দিব? আর আমার বাপের এত টাকা দেওয়ার সামর্থ্যও নাই। এর জন্য সবুজ আমারে তালাক দিতে চায়। আমি সবুজের সাথে সংসারটা করতে চাই মেম্বার সাহেব, আপনারা সবাই ওরে বুঝায় গণ না, ও যেন আমার সাথে সংসারটা করে। কিরে সবুজ, তোর এত বড় সাহস, যৌতুকের জন্য একটা অসহায় মেয়ের তালাক দিতে চাস? সমস্যা কি তোর, ক? আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, ও যা কইতেছে সব মিছা কথা কইতেছে। যৌতুকের টাকার লাগে আমি ওরে তালাক দিতেছি না। সে আমার অগোচরে অডিও ভিডিও কলে এই মতে অনেক পোলাগুলোকে কথা কয় এবং অনেক কয়েকটা পোলার লগে অবৈধ সম্পর্ক আছে। কি কম লজ্জার কথা, আমি তো ওরে কয়েকবার হাতে নাতে ধরছি। এখন আপনি কোন মেম্বার সাহেব, এরকম একটা চরিত্রহীন মায়ের লগে কি আমার সংসার করা উচিত? এর লাগে আমি ওরে তালাক দিমু, ওর লগে আমি আর সংসার করবো না। আল্লাহর দোহাই লাগি, এই ভরা মজলিসে আপনি এত বড় মিছা কথা কইেন না। আপনারা বিশ্বাস করেন, ও যা যা কইতাছে সবটা মিথ্যা কথা কইতেছে। মেম্বার সাহেব, আমার মাইয়া যা কইতাছে সব সত্য কথা কইতাছে মেম্বার সাহেব। আর এই সবুজ যা কইছে আপনাকে সামনে সব মিথ্যা কথা, সব বানায় বানায় কইছে মেম্বার সাহেব। আচ্ছা মেম্বার সাহেব, আপনারাই কোন, আমার মাইয়া কি এত বড় খারাপ কাজ করতে পারে? পারে না। আসলে হয়েছে কি জানেন, এই সবুজ তার খালাতো বোনের বিয়ে করতেছে 2 লাখ টাকা যৌতুক নিয়ে। তার জন্য এই সবুজ আপনাদের সামনে খারাপ খারাপ কথা আপনাদের সামনে বানায় বানায় কইতাছে, আমার নাম মাইয়ের নামে বিচার দিতেছে। আমার মাইয়া তো খারাপ মানুষ না মেম্বার সাহেব, আমি তো চিনি আমার মাইয়ারে, আমার মাইয়া তো খারাপ না। চুপ করেন আপনি, আপনার মেয়ের চরিত্র কেমন সেটা খুব ভালো করেই জানি। এরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে একটা ভালো ছেলে কি সংসার করতে পারে? তাই এই বিচারের সিদ্ধান্ত হইতেছে সবুজ সুমিরে তালাক দিয়ে দিব। খবরদার, এরপরে আর কেউ কোনো কথা কইবে না। কত টাকা ঘুষ খায় রায় দিতাছেন মেম্বার সাহেব? কি বলতেছেন চেয়ারম্যান ম্যাডাম? আমি একজন সৎ নিষ্ঠাবান আদর্শবান মেম্বার, আমি ঘুষ খাবো কেন? আমি ঘুষ খাওয়া তো দূরের কথা, ঘুষের টাকা জীবনে দেখিই নেই। ও আচ্ছা, আপনি ঘুষ খান না। শান্ত, পকেট চেক করো। কি ব্যাপার, আপনি বলে ঘুষ খান না? এই টাকা আসলো কই থেকে? আমি একটু আগে ব্যাংকের থেকে টাকাগুলো তুলছি। খবরদার, মিথ্যা কথা বলবেন না। আপনি কোনো ব্যাংক থেকে টাকা তুলেন নাই। এই সবুজ আপনারে ঘুষ হিসেবে এই টাকাটা দিছে। ওই কথা কেন, তুই ঘুষ হিসেবে টাকা দিছস? জি ম্যাডাম, মেম্বার সাহেবরে আমি 20,000 টাকা দিছি। উনি কইছে যে বিচারের রায় আমার পক্ষে দিব। দেখছেন এলাকাবাসী, বশির মেম্বার ঘুষ খায়া একটা নিরীহ মাইয়ার সংসার ভেঙে দিতেছে। ম্যাডাম, এটা হইতেই পারে না। আমি ঘুষ খাই নাই। আমি শিওর যে এটা একটা বিরোধী দলের ষড়যন্ত্র। এই চুপ, আর একটা ফালতু কথা বলবেন না। সবুজ, তোরে আমি সাফ সাফ বলে দিতেছি, তুই তোর বউয়ের সাথে সুন্দর মতো সংসার করবি, ওরে যৌতুকের জন্য আর নির্যাতন করবি না। যদি আমি আর কোনো কিছু শুনছি তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলায় তোরে আমি জেলের ভাত খাওয়ামু। আরেকটা বিয়ার কথা জীবনে মাথায় আনবি না ম্যাডাম, এই যে আমি কানে ধরছি, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। সুমি, তুই আমার মাফ করে দাও, আমি তোমার লগে সংসার করবো। আর কোনোদিন আমি তোমার অত্যাচার করবো না, তোমার কাছে টাকা চাবো না। আব্বা, আপনি আমার মাফ করে দিন। তুমি চলো, আমার লগে ঘরে চলো। আসো। সুমি, নাও টাকাটা রাখো, তোমরা সুখে শান্তিতে সংসার করো, যাও। আর আপনাদের গ্রামবাসীদের একটা কথা আমি সাফ সাফ বইলা দেই, কেউ যদি যৌতুকের জন্য নারী নির্যাতন করেন তাইলে আমি নিজে গিয়ে আপনাকে পুলিশে দিমু। কথাটা যেন মনে থাকে। সবাই বাড়িতে যান। বলেন
বশির সাহেব, আপনার কি বিচার করুম? আমার শুধু একা শাস্তি দিলে হবে না ম্যাডাম, এই কাকা বাদে সবার ভাগ আছে এই ঘুষের টাকায়। সেটা আপনি না বললেও আমি জানি। মরিয়ম, তুমিও? তোমারে তো আমি ভালো ভাবছিলাম। সমস্যা নাই, এমপি স্যারের সাথে আমি কথা বলতেছি। এমপি স্যার আইসা তোমাদের সবার বিচার করবে, তোমাদেরকে উচিত শিক্ষা দিবে। সি 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 এটা আপনার বউ না আপনার শত্রু? কিভাবে জনগণের সামনে আপনার বেজ্জতি করে গেল? মনে রাখেন, এই বউ যদি চেয়ারম্যান থাকে তাহলে একদিন না একদিন আপনার জেলের ভাত খাইতে দিব। এখনই একটা সিদ্ধান্ত নেন, কি করবেন আপনি? খাইতে আসো। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কইবা কও, আমার কান খোলাস। মানলাম তুমি চেয়ারম্যান, আমিও তো মেম্বার, আমার তো একটা সম্মান আছে। আচ্ছা মেম্বারের কথা বাদ দিলাম, আমি তো তোমার স্বামী, আমার তো সম্মান করবা নাকি? আমি তোমার বাড়ির সব কাজ কাম করি, থালা বাটি ধুই, কাপড় চোপড় ধুই, রান্না বান্না করি, তোমার মুখে তুইলে পর্যন্ত খাওয়ায় দিই। আর কিভাবে তোমার সম্মান করুম? খালি ঘরে সম্মান করলে হয় না, বাইরেও সম্মান করতে হয়, রাস্তাঘাটে সম্মান করতে হয়। আজকে যে এতগুলো মানুষের সামনে তুমি আমার অপমান করলা, আমি জীবনে কোনোদিন তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারুম? তোমার নিজের মধ্যে যদি একটুখানিও মান সম্মান থাকতো তাইলে তুমি ঘুষ নিতা না, একটা অসহায় মায়ের জীবন নষ্ট করার এত বড় প্ল্যান করতা না। ঘুষ খাবো না তো কি করুম? আমি যে বাড়ি ঘর জমি জমা সবকিছু বন্ধক রেখে টাকা দিয়ে নির্বাচন করছি, সেই টাকা কে দিব? ঘুষ না খাইলে, দুর্নীতি না করলে, 2 নম্বরই না করলে এই টাকা দিব কে? তুই দিবি আমার টাকা? কে কইছিল তোমারে বাড়িঘর বন্ধক রাখা এত টাকা খরচ করে মেম্বারি নির্বাচন করতে? জনগণ কইছিল? সরকার কইছিল? কেউ তোমারে কয় নাই, তুমি নিজে এত টাকা খরচ করে মেম্বার নির্বাচন করছো। শোনো, নির্বাচন করতে গেলে এত টাকা খরচ করা লাগে না। জনগণ যদি তোমারে যোগ্য মনে করে তোমারে এমনিই ভোট দিব। এর জ্বলন্ত প্রমাণ হইতেছে করিম মেম্বার, গত 3 বার সে মেম্বার হইতাছে, কই তার তো নির্বাচনের সময় কোনো খরচ হয় নাই। শোনো, মেম্বারের কাজ হইতেছে মানুষের সেবা করা, আর তুমি যেইভাবে করে মেম্বারি করতেছো মনে হইতেছে তুমি এখানে একটা ব্যবসা খুইলা লইছো। তুমি টাকা পয়সা খরচ করছো, এখন আবার তোমার টাকা পয়সা তুলতে হইব। যাই হোক, তুমি যেভাবে মেম্বার হইছো, কিন্তু মেম্বার যখন হইছো তখন তুমি শপথ নিছো না? সে শপথের কথা কি তুমি ভুলে গেছো? এই খবরদার আমার জ্ঞান দিবি না, আমার নীতি কথা শোনাবি না, তোর নীতি তোর কাছে রাখ। তুই আমার বউ, তুই চেয়ারম্যান, আমি মেম্বার। মানুষ সেটা নিয়ে আমার আজেবাজে কথা কয়, সারাক্ষণ আমার শরম দেয়। সেজন্য আমি চাই না তুই চেয়ারম্যান থাক। কালকে তুই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবি। অসম্ভব। এই ইউনিয়ন পরিষদের সবাই আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। আমি শপথ করছি এই মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ সবকিছু আমি ঠিক করুম। এই সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি জনগণের জন্য কাজ কইরাই যাবো, আমি পদত্যাগ করুম না। তার মানে কি, স্বামীর থেকে জনগণ বড় হয়ে গেল? সাপ সাপ শুই না রাখ, কালকের মধ্যে যদি তুই পদত্যাগ না করস, তোর সাথে আমি সংসার করুম না, আমি তোর ডিভোর্স দিব। কি এত বড় একটা কথা তুমি আমারে কইতে পারলা? তুমি আমারে ডিভোর্স দিবা? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি তোমারে কয়ে দিতাছি, জনগণের লগে আমি এত বড় বেইমানি করতে পারুম না, আমি পদত্যাগ করুম না। ঠিক আছে, তুই তোর জনগণ আর চেয়ারম্যানে নিয়েই থাক। দেখেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে আমি সম্মান করি। আমি যে সিদ্ধান্ত নিছি, আমার সিদ্ধান্ত থেকে আমি এক পাও নড়ব না। চেয়ারম্যান ম্যাডাম, চেয়ারম্যান ম্যাডাম, বাইরে হয়ে আসেন। কি ব্যাপার আপনারা আমার বাড়িতে, আর তুমি আমার চেয়ারম্যান ম্যাডাম বলে ডাকতেছো কেন? আমি তো এখন বাড়িতে, আমার নাম ধরে ডাকো। না না, আপনি চেয়ারম্যান, আপনাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনাকে ম্যাডাম বলতে হবে। আপনি তো নিজেই বললেন, আপনি বললেন যে আপনার স্বামীর দরকার নাই, আপনার সংসারের দরকার নাই, আপনি চেয়ারম্যান হয়ে থাকতে চান, এই জন্য আপনাকে সবসময় চেয়ারম্যান ম্যাডামই বলবো।
যাই হোক, আপনি যেহেতু বলছেন আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি মেম্বারের পদ থেকে পদত্যাগ করব। এই যে পদত্যাগপত্র। দেখছেন ম্যাডাম, বশির সাহেব কি পাগলামি করতেছে? সে বাড়ি ঘর বন্ধক দিয়া মেম্বার ইলেকশন করছে। এখন যদি সে পদত্যাগ করে তাহলে পাওনা দ্বারাই সে বাড়িঘর সমস্ত কিছু দখল করে ফেলবো না? তাছাড়া সে যদি পদত্যাগ করে তাহলে এলাকার মানুষের কাছে কোনোভাবে মুখ দেখাইতে পারবো? লোকজন সিসি করবো না? তাছাড়া লোকজন এইটাও তো ভাবতে পারে সে নিশ্চয়ই বড় ধরনের কোনো আকাম করছে, এই কারণে উপর মহলের প্রেসারে সে পদত্যাগ করতে বাধ্য হইতেছে। আপনি একদম ঠিক কথা বলছেন ম্যাডাম। আপনার কাছে একটা অনুরোধ, আপনি কোনোভাবেই বশির সাহেবের পদত্যাগপত্রটা জমা নেন না। সে যদি পদত্যাগ করে এলাকার মধ্যে সে তো রাস্তায় রাস্তায় ঘুরবে, আর সে যদি রাস্তায় ঘুরে তার ইজ্জত থাকবে, মান সম্মান কোনো কিছু থাকবে? ম্যাডাম, সে মেম্বার হইলেও তো আপনার স্বামী। আপনার স্বামীর মান সম্মান না থাকলে এই অঞ্চলে আপনার মান সম্মান থাকবে বলেন? এলাকার লোকজন আপনার সিসি করবে না? ম্যাডাম, আমি যতদূর জানি বশির সাহেব পদত্যাগ করার পর সে আর বাঁচতে পারবে না, সে মরেই যাবে ম্যাডাম। কেন? বশির সাহেবের বাবা সারাটা জীবন চেষ্টা করে গেছে মেম্বার হওয়ার জন্য, কিন্তু পারে নাই। তার বাবার ইচ্ছা পূরণ করার জন্যই সে মেম্বার হয়েছে। তার বাবা যখন মারা যায় তখন সে কথা দিছিল, বাবা তুমি যে জনগণের সেবা করতে পারলা না, আমি সেই জনগণের সেবা করব। আজকে যদি সে পদত্যাগ করে ম্যাডাম, তাহলে তো তার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবে না। সেজন্য সে নিজেকে শেষ করে দেবে ম্যাডাম। আমি শিওর ম্যাডাম, সে যা বলে আপনি মাইনে নেন, কোনো মতেই তার পদত্যাগ করতে দিয়েন না। হতে পারে সে একজন মেম্বার, দিন শেষে সে তো আপনার স্বামী। না আলম সাহেব, আপনি ভুল বললেন। আত্মহত্যা করা মহাপাপ, আমি আত্মহত্যা করব না। আমি পদত্যাগ করার পরে এই গ্রাম ছেড়া অনেক দূরে চলে যাব। আমি যেহেতু জনগণের কোনো উপকারই করতে পারি নাই, এই জনগণের আমি জীবনে কোনোদিন মুখ দেখাবো না। আর চেয়ারম্যান ম্যাডাম, আপনি যেহেতু আমার স্ত্রী, আমি আপনার অনুমতি দিতেছি, আমি অনেক দূরে চলে যাওয়ার পরে আপনি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিন। আমি পদত্যাগ করি নাই দেখা তুমি পদত্যাগ করে এলাকা ছেড়ে চলে যাইবা? তুমি তো আমার স্বামী, তোমার আমি ভালোবাসি। তোমার লেগে শুধু পদত্যাগ কেন, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারো। তারপরও তুমি আমারে ছেড়ে যাও না। তুমি যেহেতু চাও না আমি চেয়ারম্যান থাকি, আমি আজকে ইউনো সাহেবের কাছে গিয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিব। তোমার পদত্যাগ করা লাগবে না, তাও আমারে ছেড়ে যাও না তুমি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সবাইকে আজকে ইউনিয়ন পরিষদের সামনে ডাকছি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। নির্বাচনের আগে আমি আপনাদের প্রতিশ্রুতি দিছিলাম যতদিন ক্ষমতায় থাকি আপনাদের জনগণের সেবা করব, স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন করব। কিন্তু আমি আমার দেয়া কথা রাখতে পারি নাই। আজকে আমি আমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতেছি। আপনারা আমারে মাফ করে দিন। মা গো, তুমি পদত্যাগ করো না মা। তুমি আসার পর থেকে আমি বয়স্ক ভাতা পাইতাছি। ওই কত চেয়ারম্যান তো আইলো গেল, কেউ তো আমাকে বয়স্ক ভাতা দিল না। এখন তুমি যদি পদত্যাগ করো তাহলে আমরা আর বয়স্ক ভাতা পাবো না মা। তুমি পদত্যাগ করলা, তুমি আমাকে বয়স্ক আশা ভরসা মা। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। আপনি আসার পরের থেকে আমার মাইয়াটা স্কুলে যাইতে পারতেছে, ফ্রিতে বই খাতা কলম সব পাইতেছে, টাকাও পাইতেছে ম্যাডাম, মধ্যে মধ্যে খাওয়ানো পায় ম্যাডাম। আপনি যায়েন না, আপনার আল্লাহ দোহাই লাগে ম্যাডাম, আপনি যায়েন না। আপা, আপনার জন্য আমি আমার স্বামী সংসার সব কিছু ফেরত পাইছি আপা। আপনি অনেক ভালো মানুষ, আপনার আমগো ইউনিয়ন পরিষদের দরকার আপা। আপনি পদত্যাগ করেন না আপা। ম্যাডাম, আপনি পদত্যাগ করি না ম্যাডাম। আর আপনি আমাকে ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাকে রাস্তাঘাটগুলো ভালো হয়েছে। এই রাস্তাঘাট আগে কখনো গাড়ি ঘোড়া চলতো না।
আপনার রাস্তাঘাটগুলো ঠিক করে দিয়েছিলেন। আমাকে গ্রামে অনেক চুরি ডাকাতি হইতো, সে চুরি ডাকাতি পর্যন্ত বন্ধ হয়ে গেছে গা। আমাকে এলাকার যুবক পোলা পাইনেরা নেশা পানিতে আসক্ত হয়ে পড়ছিল। আপনার সেই পোলা পাইনেরা নেশা পানির থেকে ফিরে আনছেন, অনেকে আবার থানা পুলিশেও দিছেন। ম্যাডাম, আপনি যদি চেয়ারম্যানের থেকে পদত্যাগ করেন তাহলে আমাকে এলাকাতে চুরি ডাকাতি নেশা পানি সব আবার বাইরে যাব। আপনার আল্লাহ ভয় লাগে ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম, আপনি থাকেন ম্যাডাম। আমাকে সবার মুখের দিকে তাকায় আপনার চেয়ারম্যানিতে থাকেন ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না। ম্যাডাম, আমার মা জীবিত ছিল, তারপরেও আমি আমার মার মৃত্যু সন্দেহের জন্য আপনার কাছে গেছিলাম। আপনি আমার আলাদা দায়িত্ব বুঝাইছেন, মা যে কত বড় অমূল্য সম্পদ। আপনার কথা শোনার পর আমার চোখ খুলে গেছে। আমি এখন আমার মা বউ সবাই নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতেছি। আমি আমার বাপের সম্পত্তি বিক্রি করে আর বিদেশ যাই নাই, ওই সম্পত্তিতে হাল চাষ করে এখন অনেক সুখে আছি, শান্তিতে আছি। ম্যাডাম, আপনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান থাকলে আমার মতো অনেক যুবকের জীবন পরিবর্তন হয়ে যাব ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না। ম্যাডাম, এই ইউনিয়নে তো আমি অনেক দিন ধরে চাকরি করি। এর পূর্বে যারা চেয়ারম্যান মেম্বার আসছেন ম্যাডাম, কেউ ভালো ছিলেন না, সবাই দুর্নীতিবাজ বাটপার ছিলেন। ওদের সাথে আমাকেও দুর্নীতি করা লাগছে ম্যাডাম। আমি যে একটা ভালো মানুষ, আমার মধ্যে যে একটা মনুষ্যত্ব আছে, এটা ভুলেই গেছিলাম ম্যাডাম। আপনি আসার পরে ম্যাডাম আমি সব কিছু ভুলে গেছি। আমার মধ্যে যে খারাপ দিকগুলো ছিল ম্যাডাম, ওই সব বাদ দেওয়ার চেষ্টা করছি ম্যাডাম। আমি নিয়ত করছি আমি আর খারাপ কাজ করব না ম্যাডাম। আপনি যদি পদত্যাগ করেন, আপনি গেলে অন্য মানুষ আসবে ম্যাডাম, তখন আমি চেষ্টা করলে আর ভালো থাকতে পারবো না। আল্লাহর দোয়াই লাগে ম্যাডাম, আমাদের জন্য হলো আপনি অন্তত পদত্যাগ করেন না ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার সাথে সব সময় থাকছি ম্যাডাম, কিন্তু আমি আপনার মতো হইতে পারি নাই। আমি বাকি সব মেম্বারদের মতো লোভে পড়া দুর্নীতি করে গেছি। ম্যাডাম, আমি কথা দিতেছি ম্যাডাম, আমি আর দুর্নীতি করব না। আমি আপনার মতো আদর্শবান নেত্রী হয়ে জনগণের সেবা করব। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। কি আপনারা বলেন না কেন আমরা ম্যাডামের পদত্যাগ চাই না? বলেন আমরা ম্যাডামের পদত্যাগ চাই না। ম্যাডাম, পদত্যাগ করেন না প্লিজ। আপনারা বলেন না কেন? আপনারা শান্ত হন। দেখেন, আমি আপনাদের কথা রাখতে পারতেছি না, কারণ আমি আমার স্বামীর কথা দিছি চেয়ারম্যান পদ থেকে আমি আজকে পদত্যাগ করব। তাছাড়া আমার স্বামী চায় না আমি চেয়ারম্যান পদে থাকি। আমি একজন নারী, আমার কাছে আমার স্বামীর কথার মূল্য সবচেয়ে বেশি। তারে আমি অনেক ভালোবাসি। তার কথার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছু করতে পারব না। আমি আজকে পদত্যাগ করুম। শান্ত, আমার ইউএনও সাহেবের অফিসে নিয়ে চলো। দাঁড়াও কাকুলি, আজকে আমি বুঝলাম আমাদের এলাকার মানুষ তোমারে কত ভালোবাসে, তুমি কত মানুষের উপকার করছো। এই মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করতেছে, তোমার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এই ঘটনা এর আগে কোনোদিন এই ইউনিয়ন পরিষদে ঘটে নাই। তোমার স্বামী হিসেবে এর চাইতে বড় পাওয়া আমার আর কিছুই হইতে পারে না। তুমি আমার বউ, তুমি চেয়ারম্যান, আমি মেম্বার, এটা নিয়ে আমার সবসময় হিংসা হইতো, কিন্তু আজকে আমার গর্ব হইতেছে। আমার বউ চেয়ারম্যান, আমার বউ মানুষের দোয়া পাইতেছে, ভালোবাসা পাইতেছে। আমি যদি এই চেয়ারম্যান আর জনগণের মাঝখানে বাধা হয়ে দাঁড়াই, তাহলে এটা অন্যায় হইব, গুনাহ হইব। আমি ওই ইউনিয়ন পরিষদের একজন সদস্য হিসেবে চাই আমাদের ইউনিয়নে একজন ন্যায়, নিষ্ঠাবান, সৎ তোমার মতো চেয়ারম্যান থাক। জীবনে তো কম পাপ করি নাই, তোমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় আর নতুন করে পাপ করতে চাই না। তুমি যদি আমার ভালোবাসার জন্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চাও, তাহলে আমি বলবো আমার ভালোবাসার জন্য, এই জনগণের ভালোবাসার জন্য
তুমি চেয়ারম্যান পদে থাইকে যাও। তাই আমি বলতেছি তুমি পদত্যাগ করতে পারবা না। তুমি চেয়ারম্যান ছিলা, চেয়ারম্যান থাকবা। আর আমরা যারা মেম্বাররা আছি তারা কথা দিতেছি, আমরা আজকে থেকে কোনো অন্যায় করব না, কোনো ঘুষ খাবো না, কোনো দুর্নীতি করব না, বরং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কি আছেন না আপনারা আমার সাথে? আমিও আজকে গর্বিত তোমার মতো একজন স্বামীরে পায়া। এক বনে বাঘ তুমি, আরেক বনে